where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রথমেই সুধী দর্শকবৃন্দদের নমস্কার জানিয়ে শুরু করছি এবং সাথে সাথে আমার স্নেহের ছাত্র এবং ছাত্রীরা, তোমরা যারা ক্লাস 12-এ অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, তাদের এক একটি ক্লাস আমাদের তরফ থেকে তোমাদের প্রতি নিবেদন থাকছে। আমি গত ক্লাসে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রূপনারায়ণের কুলে কবিতাটি আলোচনা করেছিলাম। আজকে আমরা নতুন একটি কবিতা তোমাদের দ্বাদশ শ্রেণীর বাংলা বইয়ের সাহিত্যের যে বইটি, সেই বইটিতে রয়েছে। দ্বিতীয় কবিতা কবি জীবনানন্দ দাশের শিকার। তো এই কবিতাটি সম্পর্কে আলোচনার আগে আমরা কবি সম্পর্কে বেশ কয়েকটি কথা জেনে নেব, কারণ কবি সম্পর্কে না জানলে আমরা কিন্তু কবিতা সম্পর্কে বিশেষভাবে বোধগম্যতায় পৌঁছাতে পারবো না। আমাদের যিনি কবি রয়েছেন জীবনানন্দ দাশ, খুবই একটা খারাপ লাগার ঘটনা, ইনি জীবদ্দশায় আসল সম্মানটি পাননি। তার জন্ম হয়েছিল দেখে নাও 1899 এবং মৃত্যু হয়েছে 1954-তে। অর্থাৎ আগের কবি যিনি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, তার সমসাময়িক কবিও কিছুটা ছিলেন তিনি। দেখে নিতে পারো তোমরা হিসাবে দেখে। রবীন্দ্রনাথ মারা গিয়েছিলেন 1941-এ, জীবনানন্দ 1954-তে। অর্থাৎ জীবনানন্দ যথেষ্ট পূর্ণবয়স্ক ছিলেন রবীন্দ্রনাথের থাকাকালীনই। কিন্তু যেহেতু রবীন্দ্রনাথ ছিলেন, তার প্রচুর অনুগামী ছিলেন, তার ভক্ত প্রচুর, তাই জীবনানন্দের মতো একজন মানুষ তখনকার দিনে বেশি মানুষের কাছে পরিচিত হতে পারেননি। এর কারণ হিসাবে অনেকে মনে করেন যে তিনি একটু আলাদা ধারার লেখক। তৎকালে সেই ধারার রচনা খুব একটা সবাই গ্রহণ করতে চাইতো না। তো এমন কি জীবনানন্দ করেছেন যা তৎকালে গ্রহণ হয়নি, কিন্তু এখন তিনি বলা যেতে পারে ওয়ান অফ দ্য বেস্ট, অন্যতম বাংলা সাহিত্যের এক অন্যতম কবি হিসাবে পরিচিত। তাকে নিয়ে বহু গবেষক গবেষণা এখনও চালিয়ে যাচ্ছেন, এর আগেও করেছেন। বলা যেতে পারে তিনি মৃত্যুর পরই আসল সম্মানের অধিকারী হয়েছেন। তার মৃত্যু ঘটার পর তার বেশিরভাগ গ্রন্থ প্রকাশিত হয়েছে, উপন্যাস, গল্প, তিনি অনেক কিছুই লিখেছেন, সেগুলোও প্রকাশিত হয়েছে, প্রবন্ধ প্রকাশিত হয়েছে। কিন্তু সম্মান যা পাওয়ার সব কিন্তু তার মৃত্যুর পরে। এবং তার মৃত্যুও একটি আশ্চর্য একটি ঘটনা, যেটা তোমাদের এই বইয়ের পরিচিতিতেও দেওয়া আছে, দেখবে। কবি পরিচিতি, শিকার, জীবনানন্দ দাশ, কবি পরিচিতি অংশ তোমরা একটু দেখে নেবে। খুবই আশ্চর্যজনক ঘটনা, তিনি নাকি ট্রাম দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। ট্রাম কলকাতার রাস্তায় ট্রেনের মতনই একটি যান চলে। তোমরা যদি কেউ কলকাতায় গিয়ে থাকো বা টিভিতেও হয়তো দেখে থাকবে, রাস্তার উপর দিয়ে রেলের মতো সরু সরু ট্র্যাক পাতা থাকে, তার উপর দিয়ে ট্রাম গাড়ি যায়। তো সেই ট্রাম গাড়ি নাকি ধাক্কা খেয়ে গিয়েছিলেন তিনি,
এবং সেই ট্রাম গাড়ি কিন্তু রেলের মতো অতটা দ্রুতগামী নয়, সেই খুবই ধীরে ধীরে চলে, আস্তে আস্তে চলে। যে কোনো মানুষের পক্ষে ট্রামকে অতিক্রম করে যাওয়া সম্ভব বা তাকে এড়িয়ে রাস্তা পার হওয়া সম্ভব, কিন্তু জীবনানন্দের মানুষ ট্রামের ধাক্কা খেলেন। এটা খুবই আশ্চর্যজনক ঘটনা। এর থেকে একটা জিনিস অনুমান করা যেতে পারে, তিনি খুব বেশি বয়সও নয়, 99 থেকে 54, মোটামুটি তিনি হয়তো 55 বছর বয়সের জীবিতকাল তার, এবং সেই সময় তিনি মারা গিয়েছেন। তো 55 বছর একটা মানুষের বয়সে তারা কি খুবই বুড়ো হয়ে যান, বৃদ্ধ হয়ে যান? তা কিন্তু নয়। তিনি জীবনে অত্যন্ত সংগ্রাম করেছেন। সংগ্রাম, অর্থহীনতা মানে অর্থ না থাকা, এবং এই জন্য যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তার কারণে তার জীবনে বেশিরভাগটাই কেটেছে কষ্টে, দুঃখে, চিন্তায়। তিনি ভীষণ চিন্তামগ্ন থাকতেন সবসময়। এই কারণেই হয়তো কোনো একটা বিষয় চিন্তা করতে করতে হয়তো সেদিন যাচ্ছিলেন এবং ট্রামের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। এবার চলে যাই তার উল্লেখযোগ্য রচনাগুলি। তিনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত, শিক্ষিত, মার্জিত রুচিসম্পন্ন মানুষ ছিলেন। ইংরাজি সাহিত্যের স্নাতকোত্তর মানে মাস্টার ডিগ্রি ছিল তার। তিনি অধ্যাপনা করেছেন, ক্লাস পড়িয়েছেন। আর তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে হচ্ছে ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, সাতটি তারা তিমির, বনলতা সেন, রূপসী বাংলা। ঠিক আছে, কাব্যগ্রন্থগুলোর নামগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে, রচনাগুলোর নামও তোমরা বইয়ে পেয়ে যাবে। আমি এই বিষয়ে বেশি যাচ্ছি না। আজকের মূল বিষয়টি সম্পর্কে তোমাদের আমি অবগত করাবো। প্রথমেই দেখে নাও, শিকার কবিতাটি বইয়ে তোমাদের রয়েছে। এটি একটি কিন্তু অনেক বড় কবিতা। একটি ক্লাসে এই কবিতা আলোচনা করা বেশ অনেকটাই সময় সাপেক্ষ, এবং আমি চেষ্টা করব তোমাদের জন্য পুরোপুরি বিষয়টি তুলে ধরার। তোমরা দেখো, শিকার কবিতায় তোমাদের বই হয়তো দুটো বন্দুকের ছবি, দুটো চোখ, এরকম ছবি দেওয়া আছে। এর পূর্ববর্তী যেই বইটি প্রকাশিত হয়েছিল, যেটা আমাদের হাতে এসেছিল সর্বপ্রথম, সেই বইটিতে একটি হরিণের ছবিও দেওয়া ছিল। এই হরিণ অর্থাৎ হরিণ শিকার, জঙ্গলে হরিণ শিকার, এই নিয়েই হয়তো কবিতাটা রচনা করা হয়েছে বলে অনেকের মনে হতে পারে। বন্দুক রয়েছে, তার মানে গুলি চলেছে, হরিণ রয়েছে মানে শিকার হয়েছে, এবং ওই বড় বড় রক্তচক্ষু মানে হচ্ছে একটা উগ্রতা, হিংস্রতা, এরকম একটা ভাব হয়তো প্রকাশিত হয়েছে। অবশ্যই হয়েছে, কিন্তু কবি জীবনানন্দ দাশকে আমরা পড়ছি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাই সূচনার প্রথমেই তোমাদের প্রতি একটা প্রশ্ন আমি ছুড়ে দেব। যারা যারা কবিতাটা হয়তো একবারও চোখ বুলিয়ে পড়েছো, আমি জানি অনেকেই একবার পড়ে অনেকটাই অনুমান করতে পারবে যে কবিতাতে একটি শিকারের ঘটনা রয়েছে। কিন্তু কবিতায় 3টি শিকারের ঘটনা আছে, 3টি, মোট 3টি শিকারের ঘটনা। এবার তোমরা বলবে যে হ্যাঁ স্যার, আমরা তো শুধু হরিণের শিকারই দেখতে পেলাম, কোথায় কোথায় 3টি শিকার হলো? এটা আমরা কিন্তু জায়গায় জায়গায় বলে যাব। ঠিক আছে, এই প্রশ্নটি তোমাদের জন্য আমার রইল যে আমার কথা মতো এই বইয়ে 3টি শিকারের কথা রয়েছে। এবার সেটা কীরকম শিকার সেটা আমরা বলতে বলতে যাব। ঠিক আছে, তো তোমরা একটু লক্ষ্য রাখবে বিষয়টা। আমি শুরু করছি। প্রথমেই এই কাব্যগ্রন্থ যেটি, এই যে কবিতার যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থ কেউ বলে থাকেন এটা মহাপৃথিবী। এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। আবার বনলতা সেন, এই কাব্যগ্রন্থেও নাকি প্রকাশিত হয়েছে। অবশ্যই দুটি ঠিক। এই কাব্যগ্রন্থেও প্রথমে স্থান পেয়েছে, দ্বিতীয়ত বনলতা সেনও স্থান পেয়েছে। অনেকে বলে থাকেন বনলতা সেনের প্রথমে, তারপর মহাপৃথিবীতে পরে। এই কনফিউশনে আমরা যাব না। মহাপৃথিবী, বনলতা সেন দুটোই সঠিক উত্তর, কারণ দুটোতেই প্রকাশিত হয়েছিল কবিতাটি। এবং কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? তৎকালীন অর্থাৎ 1936 খ্রিস্টাব্দে, 1936 খ্রিস্টাব্দে কবিতা পত্রিকায়। এটি সম্ভবত বুদ্ধদেব বসু প্রকাশিত একটি পত্রিকা মানে হচ্ছে ম্যাগাজিন। তৎকালীন ম্যাগাজিনে লেখকদের কবিতা, গল্প ইত্যাদি ইত্যাদি প্রকাশিত হতো। তো 1936 খ্রিস্টাব্দে কবিতা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল শিকার কবিতাটি। ঠিক আছে, এটুকু ইনফরমেশন তোমাদের পরীক্ষার জন্য জরুরি, তোমরা লিখে নেবে। আশা করছি তোমরা খাতা কলম নিয়েই বসেছো।
আগের দিনের মতো। এবার চলে যাই কবিতার মূল বিষয়তে। এখানে অনেকে প্রশ্ন করে শুরুতেই যে কবিতার তো একটা সময়কাল হয়, মানে কবি যেই সিচুয়েশনটাকে, যেই সময়টাকে কবিতার মধ্যে ধরে রেখেছেন সেটা কোন সময়, মানে কোন ঋতু। এই কবিতাটা নিয়ে এটা একটা বিশাল বড়, কি বলবো, ইংরেজিতে যাকে বলে কনফিউশনের দিক, যে এটি কোন সময়কে কবি দেখাতে চেয়েছেন। এটা কোন ঋতু, গ্রীষ্মকাল নাকি শীতকাল নাকি হেমন্তকাল নাকি শরৎকাল নাকি অন্য কোনো কাল। 6টা ঋতু আমরা জানি। এই কবিতাতে আমাদের সবচেয়ে বেশি গন্ডগোল লাগায় কোন দুটি ঋতু। কোনো কোনো বইয়ে, আমি ইনফরমেশনটুকু মুছে দিচ্ছি, কোনো কোনো বইয়ে তোমরা দেখবে এটিকে হেমন্তকাল বলতে চেয়েছে, হেমন্তকাল মানে হেমন্ত ঋতু যেটা। কোনো কোনো বইয়ে এটিকে শীতকাল বলছে। কেউ কেউ, কোনো কোনো পণ্ডিত ব্যক্তি যারা সাহিত্য সমালোচনা করে থাকেন, কেউ হেমন্তকাল বলছে, কেউ বলছে এটা শীতকাল। এবার কথাটা হচ্ছে এটা তাহলে কোন কাল হবে, প্রশ্ন যদি আসে আমি তাহলে কী লিখবো। অবশ্যই সেটাও তো একটা বড় প্রশ্ন, কী লিখবো। আমরা কবিতা পড়তে পড়তে বিবেচনা করব এবং বিচার করব যে এটি কোন কালের মধ্যে পড়বে। ওকে, তোমরা এবার দেখতে থাকো। কবিতায় শুরুতেই যা রয়েছে দেখবে ভোর, ভোর নামে একটি কথা। এই ভোর কবিতার মাঝখানে আরেকটি জায়গায় রয়েছে, 2 জায়গায় রয়েছে। তাহলে কবিতাটি 2 অংশে বিভক্ত। 2 বার ভোর কথার মানে হচ্ছে 2টো ভোরের কথা বলেছেন। ভোর আমরা জানি কোনটা, সকাল হওয়ার পূর্ব মুহূর্ত, অর্থাৎ সূর্য উঠে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্ত, এই সময়টাকে ভোর বলা হয়। জীবনানন্দ দাশ প্রকৃতি পাগল বা প্রকৃতি প্রেমিক একজন কবি, তাই তার বেশিরভাগ কবিতাতে প্রকৃতিকে নিয়ে বা প্রকৃতিকে সঙ্গী করে ব্যাখ্যা হয়েছে, বা তার কবিতার বলার ভঙ্গি এসছে, বা তার কবিতার বলার মুড এসছে। তিনি বেশিরভাগ কবিতাতেই প্রকৃতিকে নিয়ে লেখেন, এবং তার সঙ্গে সঙ্গে তার ইতিহাস চেতনাটাও, অর্থাৎ ইতিহাস সম্পর্কে তার যে সচেতনতা, সেই সচেতনতা বোধটাও কিন্তু তিনি কবিতার মধ্যে প্রবেশ করান। তো প্রথমেই বলে দিচ্ছি, কবিতাটি 2টি অংশে বিভক্ত, কারণ 2 জায়গায় ভোর রয়েছে, তাই তোমরা 2 ভাবে, মানে 2 জায়গাতে আমরা বিশেষ বিশেষভাবে কবিতাটাকে প্রাধান্য দেবো। প্রথম অংশটা পড়ে নিই প্রথমে। প্রথম অংশ হচ্ছে, দেখো বই চোখ রাখো। ভোর, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। তাহলে ভোর তাকে দেখতে কীরকম না, আকাশের রংটা ঘাস ফড়িংয়ের দেহের মতো, কোমল নীল। নীল মানে খুব ডিপ নীল নয়, কোমল নীল মানে হালকা নীল। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। পেয়ারা, পেয়ারা তোমরা সবাই জানো, যেটাকে গোয়াভা বলে ইংরেজিতে, হিন্দিতে কেউ কেউ আমরুদ বলে, আরও কিছু নাম থাকতে পারে, সেটাকে বলে পেয়ারা। এবং নোনা, নোনা গাছ অ্যাকচুয়ালি এক ধরনের আতা, একটু নোনা ধরনের খেতে আতার গাছ। আতার ফল তোমরা দেখেছো অনেকেই হয়তো বাজারে, বা বইও দেখে থাকতে পারো, যারা ছবির বই দেখেছো। নোনা আতা গাছ, টিয়ার পালকের মতো সবুজ। তাহলে এদের গাছের রংটা কীরকম, টিয়ার পালক, টিয়া পাখি, তার পালকের মতো সবুজ। একটি তারা এখন আকাশে রয়েছে। এই যে আকাশের কথা হচ্ছে, তাহলে সেখানে আরেকটি কী জিনিস রয়েছে, একটি তারা। ভোর, ভোরে একটি আকাশে তারা দেখা যাচ্ছে, একটি তারা দেখা যাচ্ছে। আকাশে তো অসংখ্য তারা থাকে, তাহলে একটি কেন, কারণ সেটা ভোর হয়েছে। বাকি তারাগুলো তখন আবছা হয়ে এসছে, সূর্যের আলো যেহেতু একটুখানি আকাশে ছটা মেরেছে, কিন্তু একটি বিশেষ তারাই দেখা যায়। সেটি কোন তারা, যেটিকে সন্ধ্যা তারা হিসাবে দেখেছি তার আগের দিন, অর্থাৎ শুক্র গ্রহ মানে শুক তারা। তোমরা লিখে রাখতে পারো বইয়ে, শুক তারা, এই তারাটির নাম হচ্ছে শুক তারা, যেটি সকালবেলা ভোরের দিকে আকাশে থাকে। সেটি সন্ধ্যাবেলাতে থাকে সন্ধ্যা তারা হিসাবে, আসলে সেটি শুক্র গ্রহ। পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। এবার কি দেখো, কি অপূর্বভাবে তিনি এই তারাটিকে সৌন্দর্যের উপমায় ব্যাখ্যা করছেন, যে তারাটিরও একটা বিশেষ সৌন্দর্য আছে। সেটি কীরকম
নাকি পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মুদির মেয়েটির মতো? পাড়াগার বাসর ঘর মানে বাস করার ঘর। এখনকার দিনে বাসর ঘর মানে হচ্ছে বিবাহের পর, মানে যেদিন বিয়ে হলো, যেদিন বরকনে একসাথে থাকে, সেই নতুন বিবাহিত বর বউয়ের থাকার ঘরটিকে বাসর ঘর বলে। যাই হোক, বাসর ঘর মানে তখনকার দিনে আলাদা মানে ছিল, সেটিকে বাস করার ঘরও বলা হয়। তাহলে গোধূলি মুদির মেয়েটি মানে মেয়েটি যেন একটুখানি লজ্জাতে পরিপূর্ণ। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনই। দুটি উপমা কবি টেনেছেন আকাশের এই শুকতারাটিকে ব্যাখ্যা বা বিশেষভাবে ব্যঞ্জিত করার জন্য। একটি হচ্ছে পাড়ার গোধূলি মুদির মেয়ে, আর দ্বিতীয়টি হচ্ছে মিশরের সেই মানুষই, অর্থাৎ সেই মেয়েটির বা মহিলাটির বুকের থেকে খুলে রাখা, অর্থাৎ বুকে কোনো তার হাড় ছিল, গলার হাড়, সেই হাড় থেকে খুলে রাখা একটি মুক্তা, যা কিনা আবার নীল মদের গ্লাসে, ঠিক আছে, তেমনই একটি তারা আকাশে জ্বলছে একানো। তাহলে নীল মদ মানে এখানে নীল আকাশকে কবি বোঝাতে চাইছেন, এবং মুক্তাটি হচ্ছে সেই তারাটি। তাহলে বোঝাই যাচ্ছে একটা আবছা ঘন পরিবেশ, একটা যেন অস্বচ্ছ কিন্তু স্বচ্ছ, পরিষ্কার নয় মানে খুবই উজ্জ্বল নয়, একটু প্রবাহীন, এইরকমই একটি চিত্র আকাশের, ঠিক আছে। তাহলে তোমরা এখানে প্রশ্ন করবে যে স্যার তাহলে এখানে কি আমাদের ঋতুটার পরিচয় পাওয়া যাচ্ছে না? তোমরা বলতেই পারো এই কথাটা। দেখো, প্রথমেই বলে রাখি, হেমন্তকাল এবং শীতকাল নিয়ে আমাদের যে ঝগড়াটি, সেটি আমরা দুদিক দিয়েই বিচার করব। শুধু শীতকাল বলেও জোর দেবো না, শুধু হেমন্তকাল বলেও কিন্তু জোর দিতে পারছি না বেশি। কেন পারছি না? কারণ এখানে প্রথমেই দেখো, শীতকাল হলে আকাশ কুয়াশাচ্ছন্ন হতো, কবিতায় কিন্তু কোথাও কুয়াশার কথা উল্লেখ করা হয়নি। দ্বিতীয়ত, গাছের পাতা বিবর্ণ থাকতো, তার রং সবুজ টিয়া পাখির পালকের মতো নিশ্চয়ই হতো না। তৃতীয়ত, সম্ভবত শুকতারাটিও নিশ্চয়ই আকাশে দেখা যেত না, কারণ কুয়াশাচ্ছন্ন হলে পরে কি আমরা আকাশ দেখতে পাই? তোমরা একটা শীতকালের সকালের কথা কল্পনা করো, এমনিতেই আমরা শীতকালে দেরি করে উঠি ঘুম থেকে, কেন কি তত তাড়াতাড়ি আলো ওঠে না, মোটামুটি 7টা-8টা অনেকেরই ভিজে যায়। আমরা কি ভোর 5টায় উঠি শীতকালে? গ্রীষ্মকালে হয়তো উঠি। তাহলে বুঝতেই পারছো সূর্যের দেখা ভোরবেলা কতখানি সম্ভব। তাহলে সূর্যকেও দেখতে পাওয়া যাবে, কিছুক্ষণ পরে আমরা দেখব যে সূর্যের আলো পড়ছে। কবিতাটি এইখানেই একটা আসল কি বলবো জটিলতা সৃষ্টি করে, যে এটা আসলে শীতকাল না হেমন্তকাল। তো আমরা শীতকাল নয় হিসাবে এই কটা পরিচয় দিলাম, যে কুয়াশা থাকবে, তার সঙ্গে কি থাকবে, বিবর্ণ পাতা থাকবে, বিবর্ণ মানে হচ্ছে শুকিয়ে যাওয়া পাতা, এটা থাকবে, তো গাছের পাতা তো সবুজ। তারপরে আসছি কি, শুকতারাটি দেখা যেত না, তাহলে এতটা পরিষ্কার আকাশ শীতকালে নিশ্চয়ই থাকে না, আমরা যারা শহরে বাস করি তারা তো আকাশ দেখিই অনেক দেরিতে। যাই হোক, হিমের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। এইটুকু বলার আগে আমি যাই, এই যে শুকতারাটির বর্ণনা করা হয়েছে, এই বর্ণনাটি কিন্তু অত্যন্ত চমৎকার একটি উপমা দ্বারা করেছেন। যে দুটি আমরা পড়েছি, এই দুটি কিন্তু নিয়ে কিন্তু প্রশ্ন আসে, এখানে তোমরা একটু সচেতন থাকবে। এরপরে চলে আসছি পরের অংশটা। এই যে সকালটি মানে ভোরটি হয়েছে, তার আগের কিছুটা কাহিনী আমরা দেখছি। হিমের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। সকালে আমরা ভোরের চিত্র প্রথমে দিয়ে শুরু করলাম, কিন্তু কবি তার একটু পিছিয়ে গেলেন। তাহলে আগের রাতটা কেমন ছিল না, হিমের রাত। এখানে একটা প্রশ্ন আছে, হিম কথাটা কবি বলে দিয়েছেন, তাহলে হিম মানে শীতকাল, অবশ্যই হিম শীতেই পড়ে বেশি। শরীর রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। এইখানে তো আরও পাকাপোক্তভাবে বলা যায় যে হ্যাঁ তাই তো, শীতকালে তো রাতে আমরা আগুন জ্বালাই। আমরা বলতে শহরবাসীরা খুব কম জ্বালাই, আমরা ঘরের ভেতরে থাকি বলে অতটা প্রয়োজন পড়ে না। কিন্তু যারা জঙ্গলে থাকে, জঙ্গলে বলতে এখানে আমরা সেই আদিবাসীদের কথা বলছি। দেশওয়ালি বলতে আমাদের দেশে
এই পশ্চিমবঙ্গ, বিহার এই জাতীয় এলাকাগুলোর যারা আদিবাসী রয়েছেন তাদেরকে ইঙ্গিত করা হয়। তো তারা খড়, কুটো, পাতা, কাঠ কুট যা পায়, কাঠখড়ি যাই পায় সেইগুলো জড়ো করে আগুন জ্বালিয়ে রাতের বেলা নিজেদের শরীরকে গরম রাখে। তো এখানে সেই ঘটনাটি কবি টেনেছেন। হিমের রাতে শরীর মানে উষ্ণ গরম রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। মোরগ ফুলের মতো লাল আগুন, তাহলে লাল আগুনটিরও একটি উপমা রয়েছে, মানে তুলনা রয়েছে। কীরকম? মোরগ ফুলের মতো লাল। কারোর কারোর বাড়িতে ফুলের গাছের খুব শখ থাকে, তারা বিভিন্ন জাতের ফুল গাছ লাগায়। আমরা মোরগ ফুল তাদের বাড়িতে গিয়েই এখন দেখতে পাবো, কারণ সচরাচর মোরগ ফুল এখন দেখা যায় না। মোরগ ঝুঁটি, মোরগের মাথায় যে ঝুঁটি থাকে সেই ঝুঁটির মতো খুব সুন্দর দেখতে হয় ফুলগুলি। সেই ফুলের মতো লাল বা লাল বলে, হ্যাঁ লাল আগুন, সেই লাল আগুনটাই ওই রঙটা আগুনের রঙের সঙ্গে তুলনা করেছেন কবি। শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলেছে তাদের, অর্থাৎ এখন ভোর। সেই রাতে যেই আগুনটি জ্বালানো হয়েছিল তখন তার রং ছিল লাল। এখন যেটা ভোর হয়ে এসছে, সেই আগুনটা অশ্বত্থ পাতা, শুকনো অশ্বত্থ পাতা জড়ো করে আগুন জ্বালানো হয়েছে, সেইটা এখন কীরকম? সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর। এখানে কুসুমের কথাটা কেন বললাম? তোমাদের বইয়ে, অনেকের বইয়ে দেখতে থাকবে কুমকুমের মতো। দুটো বইয়ে দুরকম, মানে পূর্ববর্তী বইয়ে কুসুমের ছিল, তোমাদের বইয়ে দেখবে কুমকুম রয়েছে। কনফিউশনের কোনো কারণ নেই, উপমাটা প্রায় একই হবে। কুসুম বলতে ফুল, অর্থাৎ সে মোরগ ফুল। কুমকুম বললে পরে, কুমকুম বলে সেই সিঁথিতে পরা মহিলারা, বিবাহিত মহিলারা সিঁথিতে সিঁদুর পরেন বা কুমকুম পরেন বা টিকা দেন, অনেকে টিপ দেওয়া, সেই টিপের যেই বস্তুটি থাকে সেটিকে কুমকুম বলা হয়। তাহলে সূর্যের আলো কিছুটা যদি চলে আসে তখন আগুনের আলোটা অনেকটা নিষ্প্রভ মনে হয়, অর্থাৎ কমে এসছে। কীরকমভাবে কমে এসছে তারও একটি উপমা আছে। আগুন জ্বলছিল একরকম, সেটা নিভেছে অন্যরকমভাবে, এবং তার রংটাও কবি বলছেন দেখো, কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। এটা এক অদ্ভুত এক কল্পনা বা অদ্ভুত এক উপমা টেনেছেন। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছা। বিবর্ণ মানে হচ্ছে বর্ণ বা রংহীন। রোগা শালিক, শালিক পাখি, অর্থাৎ যেটাকে ইন্ডিয়ান ময়না বলা হয় বা ভারতীয় ময়না পাখি। আমাদের সচরাচর সবাই দেখেছি, হলুদ ঠোঁট, ধূসর গা, পা দুটি হলুদ। দেখবে আশেপাশে আনাচে কানাচে অনেক শালিক পাখি দেখা যায়, তোমাদের বাড়ির আশেপাশেও হয়তো ঘুরে ঘুরে বেড়ায়, দেখলেই চিনতে পারবে। তো এটাকে ইন্ডিয়ান ময়না বলা হয়, তোমরা একটু খোঁজ করে নেবে মোবাইলে। রোগা শালিক, তাহলে সেই শালিক পাখি আবার রোগা। পাখিরা রোগা হয় কিনা খুব কম দেখা যায়, হয়তো দুর্বল একটা পাখি। অর্থাৎ এখানে কবি অদ্ভুতভাবে এটাই ইঙ্গিত করছেন যে আগুনের রংটি কেমন হয়ে এসছে, নিভন্ত নিভু নিভু আগুনের রংটি নিষ্প্রভ, প্রভাহীন, জল জল করে জ্বলছে। সেটি যখন নিভে আসছে তো সেটা কি আর তখনও ততটা আলো ছড়াবে? তখনও কি সেটাকে ততটা লাল ওই রকম উজ্জ্বল মনে হবে? নিশ্চয়ই নয়। সেটি এখন নিভে এসছে। কাঠ কয়লা পুড়ে গেলে পরে কেমন হয়, সেই পুড়ে যাওয়া শেষ হয়ে গেলে আগুনটা নিভে আসে, সেই নিষ্প্রভ আগুনের উপমায় এখানে কবি দিয়েছে। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। এই তো গেল জঙ্গলের কথা, যে আগুন জ্বালিয়েছিল দেশওয়ালিরা, সেটি নিভে এসছে এখন। এবং সকালটা কিরকম দাঁড়াচ্ছে? সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ময়ূর কজন দেখেছো? যারা দেখেছো তারা খুবই, আমি বলবো যে ভাগ্যবান। আমরা খুব কমই ময়ূর দেখতে পাই এখন, কারণ যারা যারা জঙ্গলে বেড়াতে গেছি বা হয়তো কোনো মন্দিরে টন্দিরে ময়ূর পোষা হয় তাদেরকেই আমরা দেখে থাকি সাধারণত। সেই ময়ূরই নয় কিন্তু ময়ূরের যে পেখম, সেই পেখমের কি বর্ণ, সবুজ আর নীলের অদ্ভুত এক চমৎকার পরিদর্শন তার। সেই রঙের যে ঝিলমিলতা, সেই রঙের যে চকচকে ভাব, সেই ভাবটাতে চারিদিকের বন ছেয়ে আছে, অর্থাৎ নীল এবং সবুজ রঙে
টলমল করছে, শিশিরে ধোয়া সেই জঙ্গল। তাহলে শিশির, এবার তোমরা বলবে যে স্যার শিশির, শিশির মানে তো স্যার শীতকালেই হয়, তাহলে হেমন্তকাল আমি কেন বলবো? মজার বিষয় হচ্ছে হেমন্তকালেও অল্প অল্প ঠান্ডা পড়তে থাকে। একটু একটু করে আমরা এগোচ্ছি শীত এবং হেমন্ত নিয়ে, কনফিউশনটা দূর হয়ে যাবে। এরপরে দ্বিতীয় অংশে আমরা আসি, ভোর। দ্বিতীয়বার ভোর। প্রথম ভোর আমরা প্রকৃতির সুন্দর একটি পরিবেশকে আমরা দেখলাম, সেখানে কোনো রূপ ঝগড়া ঝাঁটি মারামারি খুনোখুনির ব্যাপার নেই। অর্থাৎ শিকার কবিতার প্রথম অংশটাই বিনা শিকারে চলে গেলাম, সেখানে অদ্ভুত এক প্রকৃতির পরিবেশ। এইবার আমরা ঢুকছি দ্বিতীয় পর্যায়ে, সেখানে কিন্তু খুব ভয়ানক জিনিস আছে। ভোর। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগুনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে কে করছে এটা? সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কবিতার লাইনগুলো দেখো অত্যন্ত বড় হয়ে গেছে কোনো জায়গায়। এটি একটি গদ্য কবিতা, তার লাইনের সংখ্যা বা বৃদ্ধি এতখানি। কবির দিক থেকে যদি আমরা দেখি তাহলে তিনি রচনায় অত্যন্ত স্বাধীনতা অর্জন করেছেন, নিজের ইচ্ছা মতো করে তিনি ব্যাখ্যাগুলোকে বা তার বস্তুগুলোকে সাজিয়েছেন। ভালো করে লক্ষ্য করি এবার। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে চিতাবাঘিনীকে, চিতাবাঘ অর্থাৎ চিতা, ইংরেজিতে যাকে চিতা বলা হয়, বাংলাতে তাকে চিতাই বলা হয়। তাদের পুরুষ স্ত্রীকে চিতাবাঘিনী বলা হয়, পুরুষ নয় কিন্তু, তাহলে বাঘ বলা হতো। তাহলে বাঘিনী তার হাত থেকে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগুনির মতো অন্ধকারে। নক্ষত্রহীন মেহগুনি মানে, মেহগুনি এক ধরনের গাছ, খুবই বড় আকৃতির হয়ে থাকে এটা, এবং সাধারণত ঘন জঙ্গল তৈরি করে থাকে এই সমস্ত গাছ, এবং সেই গাছের পাতা এতটাই আড়াল করে রাখে রাত্রিকালে চন্দ্রমার আলো তো দূরের কথা, দিনের বেলায় সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না সেখানে। তাহলে বুঝতে পারছো অন্ধকার অরণ্য। যদি শীতকাল হয় তাহলে সেই অন্ধকার আরও বেশি ঘন, কারণ শীতকালে কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে, সে রাতের বেলা আরও বেশি অন্ধকার মনে হবে। আর নক্ষত্রহীন আকাশ, তাহলে কুয়াশা ঘেরা আকাশ, এখানে কুয়াশার থেকেও আরও একটু বেশি এগিয়ে যায় মেহগুনির যে কালো ছায়া, অর্থাৎ পাতা দিয়ে ঢেকে রাখা আকাশ, সেই অন্ধকার জঙ্গলকে বলা হচ্ছে। সুন্দরীর বন থেকে অর্জুনের বনে। সুন্দরী মেয়ে নয় কিন্তু, এখানে কিন্তু সুন্দরী নামক গাছ। অর্জুন এটাও একটি গাছ। তাহলে এই সমস্ত গাছে দিয়ে তৈরি যে জঙ্গল। এবার তোমরা জিজ্ঞাসা করবে স্যার সুন্দরী অর্জুন গাছ আমরা তো চিনি না। চিনতে গেলে তোমাদের হয়তো কিছুটা মোবাইল সার্চ করতে হবে, আর যদি সুন্দরী গাছের পরিচয় জানতে চাও সুন্দরবন যেতে হবে। এই হচ্ছে ব্যাপার। এর থেকে বড় কথা আমি কি বলবো, কারণ আমার নিজেরই দেখা হয়নি সুন্দরী গাছ, যারা দেখেছো তারা খুবই ভাগ্যবান। সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। বাদামি হরিণ, সুন্দর বাদামি হরিণ, অর্থাৎ সে শুধু হরিণ নয়, সে সুন্দর, অর্থাৎ তার যৌবন চলছে এখনো। আমরা কোন সময়তে বেশি সুন্দর দেখাই? অনেকে বলবে স্যার শৈশবকালে বেশি সুন্দর দেখায়। হ্যাঁ, সুন্দর দেখায়, কিন্তু তাকে কি তখন হ্যান্ডসাম দেখায়, বা তাকে কি তখন গর্জিয়াস দেখায়? মেয়েদের ক্ষেত্রে সেটা নয়, তারা তখন কিউট দেখায়। বেবি অবস্থায়, আমরা ছোট অবস্থায় কিউট দেখায়, কিন্তু সুন্দর অর্থাৎ হ্যান্ডসাম বা গর্জিয়াস কখন দেখায়? যৌবনকালে। তার জন্যই তো সময়টার নাম যৌবন। তাহলে এটি একটি যুবক হরিণ, অর্থাৎ প্রাণোচ্ছলতায় চঞ্চল। কেন বলছি কিছুক্ষণ পরে আমরা সেই প্রসঙ্গে আবার আসবো। প্রাণোচ্ছলতায় চঞ্চল একটি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। তাহলে চিতাবাঘিনীর হাতে তাড়া খেয়েছিল কে? এই হরিণ। জঙ্গলে জঙ্গলে দৌড়ে বেরিয়েছে কে? প্রাণ রক্ষার জন্য এই হরিণটি। সে অপেক্ষা করছিল দিনের আলো ফোটার জন্য। এসেছে সে ভোরের আলোয় নেমে। এবার দিনের আলো ফুটেছে, ভোর হয়েছে, সূর্যের আলো হয়তো কিছুটা পৌঁছাচ্ছে জঙ্গলে, এই জন্য সে ভোরের আলোয় নেমে এসছে। কেন? এই যে বিপদ থেকে মুক্তির যে আনন্দ, কি আমি চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা পেয়ে গেছি,
সে আমাকে ধরতে পারেনি। এবং বেঁচে থাকার যে উচ্ছ্বাস, হ্যাঁ আমি বেঁচে আছি, আমি বেঁচে গেছি কালকে, এই যে আনন্দটা, বেঁচে থাকার আনন্দ সবচেয়ে বড় আনন্দ। যারা মৃত্যুর মুখ থেকে বেঁচে আসে হয়তো বড় বড় অ্যাক্সিডেন্ট বা এই থেকে, তাদের ভেতরে একটা আলাদা ধরনের আনন্দ হয়, সেটা কাউকে ব্যাখ্যা করতে পারে না হয়তো, কিন্তু তার আনন্দ হয়। এই হরিণেরও ঠিক সেরকম আনন্দ হচ্ছে। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তাহলে সে বেরিয়ে এসছে অন্ধকার থেকে, অন্ধকার জঙ্গল থেকে সে বেরিয়ে এলো, এবং পড়ে থাকা মানে হয়ে থাকা, নিচে হয়ে রয়েছে মাটিতে, কি হয়ে থাকে? ঘাস। সেই ঘাসের আবার অদ্ভুত উপমা দিয়েছেন, দেখো, কচি বাতাবি লেবুর মতো সবুজ। কচি বাতাবি লেবু, বাতাবি লেবু কেমন হয়? আমরা সাধারণত বাজারে যেগুলো কিনতে পাই সেগুলো সবুজ রঙের বা হলদে হলদে রঙের, ইয়া বড় বড় লেবু, একটু শোলা শোলা ধরনের, একটু স্পঞ্জ ধরনের, তার ভেতরে লেবু থাকে। তো সেই বাতাবি লেবু কচি অবস্থায় অর্থাৎ গাছে হয়ে থাকে, তার যে বর্ণ এবং তার যে সুগন্ধ থাকে, এই ঘাসেরও যেন ঠিক সেরকমও সুগন্ধ রয়েছে বলে কবি মনে করেন। সেই ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো। এবার খেতে তো কিছুটা সময় লাগবে। ঘাস এমন তো নয় যে এক মুচ খেলাম হয়ে গেল, পেট ভরে গেল, তা তো নয়। সে এত রাত, সারা রাত ধরে ছুটাছুটি করেছে, সারা রাত ধরে না খেয়েই হয়তো রয়েছে। সেই সময় তার খিদে লেগেছে খুব, এবং সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মানে অনেকক্ষণ ধরে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো, খাওয়া শেষ। এবার সে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ, এখানে তীক্ষ্ণ শীতলটা তাহলে তোমরা দাগ দিয়ে রাখবে। এখানে একটা মজাদার প্রশ্ন আসবে যে তীক্ষ্ণ শীতল মানেটা কি? শীতল তো বুঝলাম, ঠান্ডা। তীক্ষ্ণ শীতল মানে? তীক্ষ্ণ মানে হচ্ছে যেটাতে গা কেটে যাবে এরকম মনে হয়। যারা যারা শীতকালে সকাল সকাল চান করার অভিজ্ঞতা নিয়েছো ঠান্ডা জলে, হয়তো ট্যাঙ্কির জল ঠান্ডা, সেই জলে কেউ চান করেছো, বা কেউ হয়তো নদীর জলে স্নান করছো শীতের ভোরের দিকে বা সকাল দিকে, তাহলে দেখবে সেই জলের তাপমাত্রা কীরকম হয়, যেন মনে যাবে অঙ্গটি এখন কেটে পড়ে যাবে, মনে নেই, হাতটাই নেই, পাটাই নেই, তাই মনে হবে। সেই তীক্ষ্ণ শীতল ঢেউয়ে এসে নামলো। তাহলে নদীতে ঢেউ রয়েছে অল্প, ধরে নেওয়া যেতে পারে এই নদীটি বেশ বড় একটি নদী। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ অর্থাৎ যে ঠান্ডাটি অত্যন্ত কড়া ঠান্ডা, খুব কষ্টদায়ক ঠান্ডা, কিন্তু সেই নদীতে সে কেন নামছে? আমরা সাধারণত কি নামবার সাহস করব না। ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটি আবেশ দেওয়ার জন্য। এখানে মনে রাখতে হবে আমাদের যে হরিণটি জঙ্গলে বাস করে, এবং জঙ্গলের প্রাণীরা কিন্তু ঠিক মানুষের মতনই স্নান করতে খুব আনন্দ পায়। আমরা যেরকম প্রতিদিন স্নান করি, এটা একটা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা অভ্যাস আমাদের, জঙ্গলের প্রাণীরাও কিন্তু স্নান করতে ভালোবাসে। তারা সময় পেলেই বা প্রয়োজন পড়লেই তারা কিন্তু স্নান সেরে নেয়। এই জন্য এই হরিণটি যে ক্লান্ত, সারা রাত ধরে দৌড়েছে, খিদে পেয়েছিল তার, সে সারা রাত ধরে খায়নি, ভয়ে জীবন নিয়ে সে পালিয়ে এসছে, তার কিন্তু এখন একটু প্রাণের মধ্যে একটু চঞ্চলতা দরকার। সে এই শীতল জলে নিজের গাকে একটু ভাসিয়ে দিতে চাইছে। কেন? অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। এখানে মানেটা বলে দিতে হবে, রোমাঞ্চকর আনন্দ অনুভূতি পাওয়ার জন্য। এই যে স্নান করার প্রয়োজনটা তার কেন পড়ছে? সে প্রথম কথা হচ্ছে সারা রাত ঘুমোয়নি, তার বিনিদ্র রাত্রি জাগরণ গেছে। দ্বিতীয় কথা হচ্ছে শরীরের ভেতরে একটা ক্লান্তি ভাব চলে এসছে, একটা যেন ঝিমানো ভাব। সেই সময় যদি একটু স্নান করা যায় তাহলে শরীরটাকে একটু চনমনে করে নেওয়া যাবে, একটু কি বলবো, চাঞ্চল্যকর ব্যাপার চলে আসবে শরীরে, একটু এনার্জি পাওয়া যাবে। খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে স্নান, তাহলে বেশ মজাদার একটা ব্যাপার হবে। অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। হিম কুঞ্চিত জরায়ু অর্থাৎ এই যে জঙ্গলটা, সেই জঙ্গলটা যেন একটা জরায়ুর মতো তাকে লুকিয়ে রেখে দিয়েছিল, তাকে চিতাবাঘিনীর হাত থেকে লুকিয়ে দিয়েছিল। সেইটাই ভোরের আলোতে সে বেরিয়ে, মানে সেই জঙ্গলটাকে কেটে ছিঁড়ে বেরিয়ে আসছে সে। আর রৌদ্রের
যে ঝলমলতা, তাতে যেই প্রাণচাঞ্চল্যকর একটি ব্যাপার থাকে, সেই প্রাণচাঞ্চল্যতা সে নিজের মধ্যে অনুভব করছে। ঠিক আছে, একটা বিস্তীর্ণ উল্লাস পেতে চাইছে সে, যে যাক এই তো সকাল হয়েছে, এবার আমি একটুখানি নিজের মতো করে বাঁচি। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে, সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। আর একটা কী কারণে? একটা তো চাঞ্চল্যকর, শরীরে একটা রোমাঞ্চ অনুভব হবে সেই জন্য। আর একটি বড় কারণ আছে তার স্নান করার পিছনে বা তার জলে নামার পিছনে, সেটা হচ্ছে এই যে নীল আকাশ, তার মধ্যে তাকে একটা সোনার বল্লমের মতো দেখাচ্ছে বা বর্ষার মতো দেখাচ্ছে। বর্ষা তোমরা জানো একটা ক্ষেপণাস্ত্র, এটা মানুষ নিজের হাতে ধরে ছুঁড়ে মারে বা শিকারের ক্ষেত্রে কাজে লাগায়, খোঁচা দেওয়া করা। প্রাচীনকালে সৈনিকদের হাতে বল্লম বা বর্ষা থাকতো। তো এখানে সোনালি রঙের বর্ষা, অর্থাৎ হরিণটি যেন টান টান হচ্ছে সেই সময়তে একটা আবেশ পাওয়ার জন্য। আমরা দেখবো অনেক সময় পালিত জন্তু জানোয়ার বা হয়তো রাস্তার কুকুরদেরও শুয়ে থেকে ওঠার পর দেখবে একটু নিজের শরীরকে একটু স্ট্রেচ করে নিতে দেখি। স্ট্রেচ, যারা আমরা একটু এক্সারসাইজ করার অভ্যাস আছে তাদের কিন্তু স্ট্রেচ করার একটা প্রবণতা থাকে, জন্তু জানোয়াররাও কিন্তু এটা করে থাকে। তো সে যখন নিজের শরীরটাকে লম্বালম্বি করছে, তাকে যেন একটা সোনালি বর্ষার মতো দেখাচ্ছে। হরিণের রং তোমরা জানো অনেকটা সোনালি গরম হয় কোনো কোনো হরিণের। হরিণ অনেক জাতিরই আছে, তার মধ্যে কোনো কোনো হরিণের সোনালি বর্ণ হয়। এখানে সেই উপমাই কবি করেছেন, সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। এইবার এই যে তার একটি প্রবল যৌবনতা, এইটাকে সে দমিয়ে রাখতে পারছে না। দমিয়ে রাখবেই বা কেন? সে তো যুবক, সে যৌবনে উচ্ছল একটি প্রাণী। সে মৃত্যুকে হারিয়েছে গত রাত্রে, আজকে সকালবেলা সে অন্ধকার জঙ্গল ছিঁড়ে বেরিয়ে এসছে এবং একটা রোমাঞ্চ অনুভব করছে। সাথে সাথে স্নান করে সে নিজেকে আরও ফ্রেশ করে নিতে চাইছে। এবং কি করার জন্য? সেটা হচ্ছে তার গোষ্ঠীতে, তার দলে যে সমস্ত হরিণীরা রয়েছে, সে হরিণ মানে পুরুষ, হরিণীরা অর্থাৎ যে সমস্ত মেয়ে হরিণীরা রয়েছে তাদেরকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। চমক লাগাবার কারণটা কি? পশুদের মধ্যে ঠিক মানুষের মতনই একটি প্রবণতা দেখা যায়, সেটা হচ্ছে কি ইমপ্রেস করা, একটুখানি অভিভূত করে দেওয়ার মতো প্রবণতা, যে আমি যাব এবং সবাইকে নিজের গ্ল্যামার দেখিয়ে, নিজের সৌন্দর্য দেখিয়ে পাগল করে দেবো। ঠিক এরকম একটা প্রবণতাও কিন্তু রয়েছে হরিণটার মধ্যে। তাই সে স্নান সেরে সুন্দর করে যেতে চাইছে নিজেকে। ঠিক এই সময়তেই দেখো কবিতার পরবর্তী অংশে একটা অদ্ভুত চমক দিয়েছেন কবি। একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। এই যে আবার সেই নদীর জল, সেটা এখন কীরকম না মচকা ফুলের পাপড়ির মতো লাল। তাহলে আমরা এই লাল রংটা কোন লাল? কেউ কি গুলে দিয়েছে লাল রং? না, তোমরা নিশ্চয়ই এখন ধরে নিতে পেরেছ। অদ্ভুত শব্দ মানেই হচ্ছে যান্ত্রিক কোনো আওয়াজ। এটিকে অদ্ভুত কেন বলা হচ্ছে আমরা একটু পরে আসছি, গোটাটাকে শেষ করে নিই। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল, আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। তাহলে ধরে নেওয়া যেতেই পারে, তো ধরে নেওয়া কেন, একদম বিশ্বাস হয়ে যাচ্ছে যে এখানে বন্দুকের গুলি চলেছে, কারণ শেষে গিয়ে আমরা বন্দুকের কথাটা পাবো। তাহলে বন্দুকের গুলির আওয়াজকে কবি অদ্ভুত শব্দ বললেন। কেন অদ্ভুত? কারণ এই যে ভোরের শান্তি স্নিগ্ধ একটি পরিবেশ, সেই পরিবেশে বন্দুকের যান্ত্রিক শব্দ বড্ড বেশি বেমানান শোনায়, তাই সেটা অদ্ভুত। এবং নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো রক্ত রঞ্জিত, তাই লাল। মচকা ফুলের পাপড়ি যেরকম লাল হয়, নদীর জল রক্তাক্ত হয়েছে, রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, তাই সেটা লাল। আগুন জ্বলল আবার। আবার কেন বলা হচ্ছে? আবার মানে আগে একবার জ্বলেছে নিশ্চয়ই, অবশ্যই জ্বলেছে। তার পূর্ববর্তী প্যারাগ্রাফে আমরা দেখে এসেছি দেশওয়ালিরা আগুন জ্বালিয়েছিল, তাই এখানে আবার বলা হচ্ছে।
এখানে তাহলে কারা জ্বালাচ্ছে? সে দেশওয়ালিরা? না, এখানে কিন্তু দেশওয়ালিদের কথা বলা হচ্ছে না। দেশওয়ালি মানে যারা জঙ্গলেই বাস করে, তারা কিন্তু বন্য প্রাণীদের অত্যন্ত ভালোবাসে। হয়তো তারা প্রয়োজনে শিকার করে, কিন্তু এই শিকার সেই শিকার নয়। এই শিকার সম্পূর্ণ ভিন্ন একটি প্রজাতির শিকার। সেই শিকার কি আমরা দেখব। উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। উষ্ণ মানে গরম, অর্থাৎ আগুনে সেকা বা আগুনে রান্না হওয়া মাংস। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প। অর্থাৎ যেন একটা পিকনিক হচ্ছে, একটা সান্ধ্যকালীন আড্ডা বসে গিয়েছে, এবং সাথে সাথে হরিণের মাংস আসছে খাবার মানে ক্ষুধা পেটকে নিবারণ করার জন্য। শিশির ভেজা গল্প, পুরনো দিনের গল্পকে শিশির ভেজা গল্প বলা হয়। বেশ মিষ্টি হাসি গাল গল্প চলছে। সিগারেটের ধোঁয়া, এইখানে কবি একটা কিন্তু সুন্দর ইঙ্গিত করে দিয়েছেন, সিগারেটের ধোঁয়া। এখানে শব্দটা বেমানান মনে হলে পরেও কবিতার ক্ষেত্রে এটা খুবই ব্যঞ্জনাপূর্ণ। সিগারেটের ধোঁয়া, সিগারেট কারা খায়? আমরা জঙ্গলি জাতিদের মধ্যে সিগারেট খাওয়ার প্রবণতা দেখব না। জঙ্গলি মানুষ যারা রয়েছে তারা কিন্তু সিগারেট খায় না, তারা হয়তো অন্য কিছু দিয়ে ধূমপান করে থাকে। সিগারেট কিন্তু সম্পূর্ণ নাগরিক ধূমপানের পরিচয় দান করে, অর্থাৎ যারা শহরে বাস করে, কারণ এটা শহরেই কিনতে পাওয়া যায়। টেরি কাটা কয়েকটা মানুষের মাথা, এইখানে আর একবার কবি প্রমাণ করে দিলেন যে এই মানুষগুলি শহরের মানুষ, সেই দেশওয়ালিরা কিন্তু নয়। টেরি কাটা, টেরি কাটা মানে হচ্ছে সিথে। অনেকে মাথায় সিথে দিয়ে চুল আঁচড়ায়, ছেলেরা। মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হতে পারে। সিথে দিয়ে চুল আঁচড়ায়, সেই বিশেষ এক প্রকার এরকম দাগ কাটা বা আঁকা বাঁকা একটু সিথেটা হবে, সেই সিথেটাকে টেরি কাটা সিথে বলে, বা ওই প্রকারের সিথে কাটাটাকে টেরি কাটা বলে। টেরি কাটা কয়েকটি মাথা, অর্থাৎ তারা সভ্য জগতের মানুষ, যারা এই জঙ্গলে শিকার করেছে একটি হরিণকে। এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিস্পন্দ নিরপরাধ ঘুম। অর্থাৎ সভ্যতায় গর্বিত জাতি জঙ্গলে গিয়ে সেই জঙ্গলের একটি হরিণকে মেরে তার মাংসকে আগুনে ঝলসে নিজেদের পৈশাচিক লালসাকে নিবৃত্তি করার একটা অদ্ভুত প্রয়াস করেছে। এখানে এইটুকুই বলা হচ্ছে। বন্দুকের পরিচয় আমরা পেয়ে গেলাম, তাহলে অদ্ভুত শব্দের প্রমাণটা আমরা পেয়ে গেলাম। হিম মানে হচ্ছে ঠান্ডা। হিম কথাটা কেন বলা হচ্ছে, কার ক্ষেত্রে বলা হচ্ছে? এখানে মৃত হরিণের যে শরীরটি পড়ে আছে, হয়তো গোটা হরিণটি এখনো পর্যন্ত রান্না করা হয়নি, তাই কিছুটা অংশ তার বাকি রয়ে গিয়েছে। নিস্পন্দ নিরপরাধ ঘুম, এখন সে কিসে পরিণত হয়েছে? একটা মাংস পিণ্ডে। তার ছাল চামড়া ছাড়িয়ে নেওয়া হয়েছে, সে একটি ঠান্ডা মাংসের পিণ্ডে নিরপরাধ ঘুম ঘুমাচ্ছে। সে তো নিরপরাধ ছিল, সে তো কোনো অপরাধ করেনি। অপরাধ তাহলে কারা করেছে? এই সভ্য জগতের অহংকারী মানুষগুলো, যারা তাদের পৈশাচিক লালসা এবং রসনা পরিতৃপ্তি করার জন্য এই প্রকার শিকার চালিয়েছে, অথচ তাদের মনে কোনো অনুশোচনা নেই। তারা বেশ শিশির ভেজা গাল গল্পে নিজেদেরকে ভরিয়ে রেখেছে। তাহলে এখানে আমাদের মূল কবিতাটি পড়া শেষ হলো, শুধু পড়া শেষ হয়েছে, আলোচনা কিন্তু এখনো শেষ হয়নি। এখানে আমার সেই পূর্ববর্তী প্রশ্নে আবার চলে যাব। তাহলে প্রথম কথা হচ্ছে, এটি কি শীতকাল না হেমন্তকাল, সেটার আগে নিবৃত্তি করে নেওয়া যাক। এটাকে শীতকাল বলেই ধরে নিতে হবে। বইয়ে অনেক জায়গায় হেমন্তকাল থাকবে, অবশ্যই ঠিক, হেমন্তকাল দিতেই পারে তারা, কিন্তু এখানে বেশ কয়েকটি প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি। এক, শীতকালে আগুন জ্বালাবার প্রয়োজন পড়ে দেশওয়ালিদের। দুই, তীক্ষ্ণ শীতল জলের ঢেউয়ে হরিণের নামার কথা বলা হয়েছে। তিন, হিম নিস্পন্দ নিরপরাধ ঘুম, মাংসটি এখন ঠান্ডা মাংসে পরিণত হয়েছে, একদম শীতল মাংসে পরিণত হয়েছে, সেটাও একটা পরিচয় দেয়। চার, এই যে শীত, তার যে এই যে হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো,
অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু, এই যে জঙ্গলটা, তাকে যে একটা জরায়ু, আমরা মাতৃগর্ভে কোথায় থাকি না জরায়ুতে, প্রত্যেকটি প্রাণী, স্তনপ্রায়ী প্রাণী মাতৃগর্ভে জরায়ুতেই প্রথমে থাকে। জঙ্গলটা সেই ঠান্ডা জরায়ুর মতো তাকে আগলে রেখেছিল। তাহলে জঙ্গল ঠান্ডা, জল ঠান্ডা, আকাশের বাতাস ঠান্ডা, এমনকি মাংসটাও ঠান্ডা, যে মরে গেছে হরিণটা সেটাও সব কিছু যদি ঠান্ডা হয় তাহলে শীতকাল না হয়ে যায় কোথায়? হেমন্তকাল অনেকে দাবি করার চেষ্টা করেন ঠিকই, কিন্তু কবিতার বেশিরভাগ অংশ আমাকে শীতকালের দিকে ইঙ্গিত করে দেখাচ্ছে। তোমরা একটু বিবেচনা করে দেখবে, আমি বাকিটা তোমাদের উপরেই ছাড়লাম। দ্বিতীয় প্রশ্ন এবার চলে আসি, যেটা সবচেয়ে বড় প্রশ্ন, যেটা প্রথমেই করেছিলাম। এই কবিতায় মোট 3টি শিকারের কথা বলা হয়েছে, 3 জায়গায় শিকারের কথা বলেছে। তোমরা বলো যে কোথায় স্যার, কোথায় 3 জায়গায়? 1, চিতাবাঘিনী হরিণীকে কিসের জন্য তাড়া করেছিল? শিকার। সে কি সফল হয়েছে? না, কিন্তু শিকার করার জন্যই তো দৌড়েছে। 1 নম্বর গেল। হরিণটি বেঁচে গিয়েছিল। 2, হরিণকে শিকার করেছে কারা? আধুনিক জগতের সভ্য মানুষেরা। শীতকালে অনেকেরই পিকনিক করতে যাওয়ার প্রবণতা থাকে, জঙ্গলেই বেশিরভাগ থাকে, আর যাদের কাছে যারা বন্দুক থাকে তাদের মূলত শিকার করার প্রবণতা আরও বেশি থাকে। আগেকার দিনে এই প্রবণতা আরও বেশি ছিল, এখন কমে এসছে। তাহলে সেখানে একটি শিকার আমরা দেখতে পাচ্ছি, যেটা কবিতায় বর্ণিত হয়েছে, বন্দুকের গুলিতে হরিণটিকে মারা হয়েছে। 2 নম্বর শিকার গেল। 3 নম্বর শিকার এখানে আমাদের একটু বিবেচনা করে বার করতে হবে। কি না, এই যে শিকার করল হরিণ, এতেই কি কবিতা শেষ, নাকি কবি আরও একটি বিশদ ইঙ্গিত আমাদের করতে চেয়েছেন? এখানে আমি তোমাদের একটু ভাবাবো, তোমরা নিজেরাই ভাববে। আচ্ছা বলো তো, যদি শুধু এই হরিণ শিকারের ঘটনাই যদি প্রধান হতো, তাহলে কবিতাটি 2টো অংশে কেন বলতেন কবি? প্রথম অংশ দেখো, পুরোপুরি একটা প্রাকৃতিক সৌন্দর্যময় জঙ্গলের বর্ণনায় পরিপূর্ণ প্রথম অংশটা। দ্বিতীয় অংশটা পুরোপুরি একটা শিকার ঘটনায় চলে গেছে, একটা নয়, মোটামুটি 1.5খানা। একটা অসম্পূর্ণ শিকার চিতাবাঘিনীর, আর মানুষের শিকার 2 নম্বরটা। তাহলে ওই ঘটনাটুকু বললেই তো হতো। আমাদের দেখো, ভোর সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নক্ষত্রহীন, ওইটুকু বললেও পুরোপুরি একটা শিকার ঘটনা পেয়ে যেতাম আমরা। তাহলে তার আগের ঘটনাটা কবি কেন দিলেন, আগের ব্যাখ্যাটা, আগের কবিতাটার অংশ কেন দিলেন? এখানে কিন্তু আমাদের ভাবতে হবে। প্রাকৃতিক সৌন্দর্যময় যে পরিবেশ, তার বর্ণনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে, এবং আমাদের সেই দিকে ইঙ্গিত করার চেষ্টা করেছেন কবি যে আসল শিকার কে হয়েছে। আসল শিকার হয়েছে আমাদের এই প্রকৃতি। আমাদের এই প্রকৃতিকে শিকার করছে কে না আমরা নিজেরাই, আমরা মানুষেরা যারা, আমরা সভ্য জগতের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সৌন্দর্যময় দিকগুলিকে শিকার করে 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 লুপ্তপ্রায় করে ফেলছি। আমরা জঙ্গল কাটছি কি না শহর বসাবো বলে, আমরা দুর্মূল্য সব গাছপালাকে কেটে শেষ করে ফেলছি কি না আমরা ওষুধ বানাবো হেনা তেনা বলে। 3 নম্বর, আমরা বন্যজ জন্তু জানোয়ারকে মেরে তাদেরকে উদরস্থ করছি পেট ভরাবার জন্য। কেন না, এটা আমাদের পৈশাচিক একটা লালসা। এর বলি কারা হচ্ছে, এর শিকার কারা হচ্ছে? এই গোটা প্রকৃতি। তোমরা হয়তো কিছুদিন আগে কোনো খবরে শুনে থাকবে, যেটা বর্তমানে চলছে লকডাউন, তার আসল কারণ হচ্ছে করোনা আসার কারণ নিয়ে বিগত 8-9 মাস আগে বেশ অনেকটা বড় সার্ভে চলেছিল, এবং সরকারি তরফ থেকে জানিয়েছিল যে পৃথিবীর বিভিন্ন দেশে, চীন সহ বিভিন্ন দেশে জন্তু জানোয়ারদের খাওয়ার খুব প্রবণতা রয়েছে। কোন জন্তু জানোয়ার? পোষা জন্তু জানোয়ার নয়, কিন্তু ছাগল ভেড়া নয়, এখানে বন্য জন্তু জানোয়ার যারা খুবই দুর্লভ, বাঁদর, তারপরে বিভিন্ন ধরনের মাটিতে ঘুরে বেড়ানো সরীসৃপ, পিপিলিকা ভূত প্রাণীদের পর্যন্ত ছাড়ছে না মানুষ। চীনে তো বলা হয় চেয়ার টেবিল ছেড়ে বাকি সবই খায় ওরা, 4 পেয়ে জীব, ঠিক আছে, এইরকম একটা কথাই প্রচলিত আছে। তো এই যে আমরা বন্য প্রকৃতি, এমনকি সাপ ব্যাঙ সবই খেয়ে থাকে মানুষ, বাদুড় পর্যন্ত ছাড়ে না, তার জন্যই নাকি এই করোনা রোগটা জন্মেছে। ওই জন্তু জানোয়াররাই নিজেদের শরীরে এমন একটি বিষ উৎপন্ন করেছে, তার থেকেই নাকি করোনা ছড়িয়েছে বলে বিজ্ঞানীরা অনুমান করছেন। আমি কিন্তু সিদ্ধান্ত দিচ্ছি না, আমি সেই অনুমানের খবরটাই তোমাদের বলছি।
তাহলে একটা প্রত্যক্ষ প্রমাণ আমরা পাচ্ছি যে মানুষের মধ্যে এই প্রকৃতিকে ধ্বংস করার, এই প্রকৃতিকে স্বীকার করার একটা বিশাল বড় প্রবণতা কিন্তু এখনো রয়ে গিয়েছে। এই রয়ে যাওয়া প্রবণতাটাই তখনও ছিল। সেই তখন থেকেই কিন্তু কবিরা সাবধান করেছেন। জীবনানন্দের মতো কবি, যিনি আজকেও মানে কি বলবো অন্যতম একজন বাঙালি বাংলা কবি, যিনি আমাদের সেই তখন 1936 সাল তখনই কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন যে তোমরা এগুলো বন্ধ করো, এই শিকারটি তোমরা বন্ধ করো। এই শিকার করা কিন্তু উচিত নয়। এই যে বন্য প্রকৃতি, এই যে বন্য শোভা, এই যে আমাদের প্রকৃতিকে প্রতিনিয়ত আমরা হত্যা করছি, দূষণে ভরিয়ে দিচ্ছি, এর ফলশ্রুতি কিন্তু আমাদের পেতেই হবে। কিন্তু কে শুনছে কার কথা? তাহলে আসল শিকারের ঘটনা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। নির্মল প্রকৃতিকে প্রতিনিয়ত হত্যা করার যে প্রবণতা মানুষের মধ্যে রয়েছে, তারই একটি ছোট্ট ইঙ্গিত এই কবিতার মধ্যে দিয়ে কিন্তু কবি জানিয়েছেন। জঙ্গলের শিকারটি জাস্ট একটি মাধ্যম মাত্র, তিনি আসলে ইঙ্গিত করতে চেয়েছেন আমাদের এই বৃহৎ দিকটির দিকে। আশা করি তোমরা সকলেই এই অংশটি বুঝতে পেরেছ। পরে আমরা এর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আবারও আমি আগের কথাতে ফিরে যাই। তোমরা বারবার বলে থাকো যে কবিতার প্রশ্ন স্যার লিখতে অসুবিধা হয়, আমরা বুঝতে পারি না কতখানি লিখবো। আমি আবারও বলবো সেই একই কথা যেটা আগের দিনও বলেছিলাম। তোমরা মূল বিষয়বস্তুটিকে নিজেরা 2 বার 3 বার 4 বার 5 বার কবিতা পড়ে খাতাতে নিজের ভাষাতে লেখো। দেখবে অত্যন্ত সহজ হয়ে গেছে তোমাদের কাছে কবিতার প্রশ্নোত্তর লেখা। তোমরা যে কোনো প্রশ্নোত্তর কবিতা থেকে আসলে অতি সহজেই লিখতে পারবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো।